সময় ১৯২৬ সালের শরৎ। স্থান ব্রিটিশ ভারতের বাংলা, ঢাকা, ফরিদপুর, বরিশাল, ময়মনসিংহের গ্রামগঞ্জ। কলকাতার কৃষ্ণনগরে একটা ছোট বাড়িতে বসে আছেন কাজী নজরুল ইসলাম। বয়স তখন মাত্র ২৭। হাতে ধূমকেতু পত্রিকার পুরনো কপি, চোখে আগুন। জেল খেটেছেন, বিদ্রোহী লিখে গোটা দেশ কাঁপিয়েছেন। কিন্তু মনে একটা অস্থিরতা। কলম দিয়ে লড়াই তো চলছেই, কিন্তু এবার সরাসরি ময়দানে নামব, মানুষের কথা আইনসভায় তুলব। তিনি সিদ্ধান্ত নিলেন কেন্দ্রীয় আইনসভার সেন্ট্রাল লেজিসলেটিভ অ্যাসেম্বলির নির্বাচনে দাঁড়াবেন। আসন ঢাকা বিভাগ, ঢাকা, ফরিদপুর, বাকেরগঞ্জ বা বরিশাল, ময়মনসিংহ নিয়ে গঠিত। মুসলিমদের জন্য সংরক্ষিত। দুটো আসনের মধ্যে একটাই লড়বেন। ভোটার মাত্র ১৮,১১৬ জন। খুব ছোট এলাকা, কিন্তু নজরুলের আত্মবিশ্বাস আকাশ ছোঁয়া। বন্ধুদের বললেন, দেখো ভাই, বাংলার মানুষ আমার বিদ্রোহী পড়ে চোখে জল ফেলে, গায়ে কাটা দেয়। তারা আমাকে চেনে। আমি 99% ভোট পাব। এই ভোটের বাক্সে আমার কবিতা জিতবে। কংগ্রেসের স্বরাজদল থেকে মনোনয়ন পেলেন, কিন্তু টাকা পয়সা নেই বললেই চলে। পকেটে কয়েকশো টাকা। বড় বড় জমিদার নেতাদের মতো গাড়ি ঘোড়া নেই। তবু তিনি বেরিয়ে পড়লেন, ট্রেনে, নৌকায়, পায়ে হেঁটে। প্রচারের দৃশ্যগুলো ছিল অসাধারণ। ঢাকায় নদীর ধারে জমায়েত। নজরুল মাইক ছাড়াই গলা ফাটিয়ে চিৎকার করেন, ভাই সব, আমি তোমাদেরই একজন, শোষণের বিরুদ্ধে লড়াই করতে এসেছি। হিন্দু মুসলিম ভাই ভাই, একসাথে স্বাধীনতা আনব। ফরিদপুরে তেমিজউদ্দিন খানের পরবর্তীকালের বিখ্যাত নেতার সমর্থকরা ঘিরে ধরল। একজন চিৎকার করে উঠল, এ কাফের, হিন্দু মুসলিম মিলনের কথা বলে, এ আমাদের ধর্ম নষ্ট করবে। নজরুল হাসলেন, তারপর গম্ভীর গলায় বললেন, আমি কাফের নই, আমি মানুষ, শোনো আমার কথা। মানুষের চেয়ে বড় কিছু নেই, কিছু মহিয়ান নেই। ধর্মের নামে বিভেদ করলে স্বাধীনতা আসবে না। আমি চাই সবাই মিলে লড়াই করি। তারপর তিনি মহরম কবিতা পড়তে শুরু করলেন, স্বকণ্ঠে। গলা কেঁপে উঠল, চোখে জল। অনেকে চুপ করে শুনল, কেউ কেউ চলে গেল। ময়মনসিংহে গ্রামের হাটে দাঁড়িয়ে বললেন, জমিদাররা তোমাদের শোষণ করে, ব্রিটিশরা লুট করে। আমি আইনসভায় গিয়ে তোমাদের কথা বলবো, কৃষকের অধিকার, শ্রমিকের মজুরি সব তুলব। কিন্তু বাস্তবতা ছিল অন্য। বড় বড় জমিদার প্রার্থী, যেমন বরিশালের মোহাম্মদ ইসমাইল চৌধুরী, টাঙ্গাইলের আব্দুল হালিম গজনবী। তাদের টাকা আছে, লোকবল আছে, প্রভাব আছে। নজরুলের প্রচারে কোনো টাকার লোভ দেখানো নেই, শুধু কবিতা আর আদর্শ। নির্বাচনের দিন এলো, ১৯২৬-এর শেষের দিকে। ফলাফল ঘোষণা হলো। নজরুলের ভোট মাত্র ১,০৬২। মোট ভোটার ১৮,১১৬-র মধ্যে। ৫ প্রার্থীর মধ্যে চতুর্থ। জামানত বাজেয়াপ্ত। যে কবি 99% ভোটের স্বপ্ন দেখেছিলেন, তিনি পেলেন মাত্র ৫ থেকে ৬%। পরাজয়ের খবর পেয়ে নজরুল চুপ করে বসে রইলেন। বন্ধুরা এসে সান্ত্বনা দিতে চাইল। তিনি হাসলেন, ভাই, ভোটে হেরেছি, কিন্তু মানুষের মনে তো জিতেছি। আমার কবিতা তো ভোটের বাক্সে বন্দি হয় না। এই হার আমাকে আরও শক্তি দেবে। কেন হারলেন নজরুল? রহস্যের পর্দা। ধর্মীয় গোড়ামি। অনেকে তাকে কাফের বলে প্রচার করল, কারণ তিনি হিন্দু মুসলিম ঐক্যের কথা বলতেন। টাকা পয়সার খেলা। জমিদার প্রার্থী ভোট কিনলেন, লোক ভাড়া করলেন। কংগ্রেসের সমর্থন দুর্বল, প্রতিশ্রুতি দিয়েও পুরোপুরি সাহায্য করেনি। ভোটারদের মধ্যে সচেতনতা কম। কবিতা ভালোবাসলেও ভোটের রাজনীতিতে টাকা প্রভাব বেশি কাজ করে। নজরুলের আদর্শবাদ। তিনি কোনো লোভ দেখাননি, শুধু সত্য বলেছেন। নির্বাচনের পর নজরুল আবার কলম তুললেন, বললেন, ভোটের হার আমার জীবনের হার নয়। আমি বিদ্রোহী, চিরকাল। মানুষের মুক্তির লড়াই চলবে। আজ ১০০ বছর পরও তার কণ্ঠ বাজে, বল বীর, বল উন্নত মমশির। যদি আজ নজরুল ভোটে দাঁড়াতেন, তাহলে কি 99% পেতেন? হয়তো না, কারণ রাজনীতিতে আদর্শের চেয়ে টাকা প্রভাব অনেক সময় জিতে যায়। কিন্তু জানি একটা কথা, নজরুলের কবিতা আজও ১০০% মানুষের হৃদয় জয় করে। বিদ্রোহ চলবে চিরকাল। দর্শক মণ্ডলী, কেমন লাগলো আপনাদের বিদ্রোহী কবির গল্পটা? আপনাদের মূল্যবান বক্তব্যটি কমেন্টে জানান। গল্পটি ভালো লাগলে শেয়ার করে ছড়িয়ে দিন সবার মাঝে।